আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। কনকনে শীতের চাদরে মোড়ানো রাজধানী, কুয়াশা মেঘের ন্যায় উঠছে যেন। কথা বললেই নিঃশ্বাসের সিগারেটের ন্যায় ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। বাংলাদেশের মানচিত্রের মধ্যিখানে মায়ার শহর ঢাকার অবস্থান। এখানে শীতের ঝাপটা খুব একটা পড়ে না বললেই চলে। প্রভাব পড়ে সাধারণত উত্তরবঙ্গে, তবে এবারের শীতটা একটু বেশিই মনে হচ্ছে। জানুয়ারির ঠিক মাঝামাঝি সময়, তাপমাত্রা দেখাচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। খোলা মাঠের মধ্যিখানে জ্বলছে আগুনের লালচে শিখা। শীত নিবারণের মাধ্যম হিসাবে আর ছোট সাউন্ড বক্সে বাজছে সৌরভ শাহের প্রিয়তম গানটি। আগুনের উষ্ণতাকে গায়ে মেখে নিল একদল। তাদেরই মাঝে একজন বলল, ঢাকার শীতকালের সাথে আর কিছুর তুলনাই হয় না। হাইওয়ের যানজটও তখন ভালো লাগে, মানুষের কোলাহল তখন প্রিয় হতে শুরু করে। আশেপাশে কতই আয়োজন, এই শহরে শীত নামে প্রেমের গ্রাণ নিয়ে। এই শহরে একটি শীতের সন্ধ্যা উৎসবের চেয়ে কম নয়। কথাটি শেষ হওয়ার সাথে সাথেই মুঠোফোন বিদ্যুটে আওয়াজ বেজে উঠল। এই হিমশীতল সন্ধ্যায় সুন্দর গানের মজলিসে ফোনের আওয়াজটা এক প্রকার বিরক্তির কারণ হয়েই দাঁড়ালো সবার কাছে। তার মাঝে শীতকালীন হাঁচি কাশি একদম জুড়ে বসেছে দেহের সাথে। কয়েক দফা কেশে বুকে হাত ঘষতে ঘষতে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, ফরহাদ বলছেন? ফরহাদ কান থেকে ফোন নামায়, নাম্বারটা আরেকবার চেক করলো। আননোন নাম্বার, কণ্ঠটাও অপরিচিত। পুনরায় ফোন কানে চেপে বলল, ওয়ালাইকুম আসসালাম। জি, তবে আপনি কে বলছেন? আমাকে চিনবেন না। ফরহাদ হকচকিয়ে গেল খানিক। বন্ধু মহলের চোখ তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ফরহাদ দ্রুত গতিতে কয়েকবার পলক ফেলে বলল, তাহলে কল করার কারণটা জানতে পারি? অন্য পাশ থেকে জবাব এলো, জি, আপনার একটা প্রিয় জিনিস আমার কাছে। কথার এক পর্যায়ে ফরহাদের মনে হলো তার কণ্ঠটি অদ্ভুত রকমের সুন্দর। যে সুন্দরকে ঠিক সুন্দর বলে আখ্যা দেওয়া যায় না। এই শান্ত শীতল আবহাওয়ায় স্নিগ্ধ কণ্ঠস্বর শিরশির অনুভূতি দিচ্ছে। ফরহাদ কানে ফোন গুঁজে থমকে গেল এক মুহূর্তে। এসব কি ভাবছে? অথচ মেয়েটি ফোনের অন্য পাশে অপেক্ষামান। কথার অর্থ বোধগম্য না হওয়ায় প্রশ্ন করল, আমার প্রিয় জিনিস? কি বললেন বুঝতে পারিনি। মেয়েটি জবাবে বলল, মনে হচ্ছে আপনি হিমুর বিশাল ভক্ত। আমার হাতে বর্তমানে হুমায়ুন আহমেদ স্যারের হিমু বইটি আছে। সেখানে আপনার নাম, নম্বর আর ফিরিয়ে দেওয়ার একটি ছোট্ট আবেদন পেলাম। ফরহাদ কপাল কুঁচকে ফেলে, সাথে সাথে সেই ভাঁজ পড়া কপাল সমানো হলো। আচমকা মনে পড়ল বইটির কথা। এককালে একটু বেশি প্রিয় ছিল। প্রিয় হওয়ার কারণটাও কম বিশেষ ছিল না। হারিয়ে যাওয়ার ভয়ে নাম নাম্বার লিখে রেখেছিল। প্রিয় নারীর দেওয়া শেষ চিহ্ন বলে কথা। একজন জুনিয়রকে পড়তে দিয়েছিল বইটি। তখনই বইটির সাথে সেটির সাথে জোড়ানো পুরনো বেখেয়ালি স্মৃতিটুকু হারিয়েছে। হাস্যকর লাগছে বিষয়টি এখন। মনের আনাচে কানাচেতে সেই অতীত অনুভূতির আটুকু অবশিষ্ট নেই। আমি ফরহাদ, এটা আমার নাম্বার 019। বইটি যদি কখনো কেউ পেয়ে থাকেন দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন। আমি চাইলে একটি নতুন বই কিনতেই পারি, কিন্তু এই বইটি বিশেষ, অনেক স্মৃতি জড়ানো। অনুরোধ করছি, যদি কখনো বইটি আপনার হাতে আসে দয়া করে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাকে নতুন একটি বই দেব, কিন্তু এই বইটি আমার চাই। শীতল কণ্ঠে পুরো লেখাটা পড়ে শোনালো মেয়েটি। ভাবনার ব্যাঘাত ঘটে এখন এখানেই। হ্যাঁ, ঠিক এটাই লিখেছিল সে। ফরহাদ নীরবে বাঁকা হাসলো। যত সব ছেলে মানুষই বই আর বই উপহার দেওয়া মানুষকে অনেক আগেই ভুলে গিয়েছে। ফরহাদ নীরবতা ভেঙে বলল, আপনার কাছেই রেখে দিন, আমার আর এই বইয়ের প্রয়োজন নেই। মেয়েটি উৎকণ্ঠা হয়ে জানতে চায়, কেন? এতটা ডেসপারেট হয়ে লিখে রেখেছেন যেন আপনার সম্পূর্ণ মায়া এই বইটার মধ্যেই জড়িয়ে। এখন বলছেন লাগবে না? জড়িয়েছিল, ছাড়িয়ে নিয়েছি। ফরহাদের উচ্চারিত বাক্য এতটাই নিম্ন স্বরে ছিল যে অপর প্রান্তের মেয়েটি শুনতেই পেল না। তাই জিজ্ঞাসা করলো, কিছু বললেন? ওহো, আপনি বইটি রেখে দিন। রাখতে চাইছি না। ফরহাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধায়, কোথায় পেলেন বইটি? নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানেই। ফরহাদের মুখ কুঁচকে আসে। জুনিয়র ছেলেটি বই নিয়েছিল পড়তে।
সে কিনা আবার বিক্রি করে দিয়েছে। অদ্ভুত মানুষ। রেখে দিলে কি হতো? পুরনো বই বিক্রি করে আর কত টাকাই বা পেয়েছে। রেখে দিলে কি সমস্যা খুব বেশি হতো? নিশ্চয়ই পড়ার জন্য কিনেছেন। মনটা খচখচ করছে রাখতে, জানি না কেন। বইটি আনার পর থেকে এই লেখাগুলো পড়ে শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে কারো প্রিয় জিনিস সামান্য টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছি। আপনার নিশ্চয়ই অদ্ভুত লাগছে, কিন্তু আমি সত্যি জানি না এই সমস্যাকে কি বলে। কিন্তু আমি বইটি ফেরত দেব, তার আগে স্বস্তি পাচ্ছি না। শীতল স্বর আকস্মিক অস্থিরতায় ঘিরে রেখেছে। সেদিকেও বিশেষ খেয়াল গেল ফরহাদের। এটিও মন্দ নয়। ফরহাদ জবাব দেয়, বিরাট সমস্যা। কিভাবে দিবেন বলুন? আপনার অ্যাড্রেস দিলেই হবে আমাকে, আমি পার্সেল পাঠিয়ে দিব। ফরহাদ ভ্রুদের কপালে তুলে ভিন্ন স্বরে বলল, একেবারে অ্যাড্রেসটাই দিয়ে দেব? ফোনের অন্য পাশে ঘোর নীরবতা। ফরহাদ হাসলো। মেয়েটি নিশ্চয়ই বিব্রত বোধ করছে। ফরহাদ বলল, আগামীকাল খিলক্ষেত মোড়ে দাঁড়াবো। স্থান দিন আমি নির্ধারণ, সময়টা কষ্ট করে আপনি নির্ধারণ করুন। অনেকটা সময় নিয়ে জবাব আসে, সন্ধ্যা 6টা। কল এখনই কেটে যাবে। তার পূর্বেই ফরহাদ আগ বাড়িয়ে প্রশ্ন ছড়ে, আপনার নামটা? একেবারে পুরো নামটাই বলে দেব? তার কথায় তাকেই ফিরিয়ে দেওয়া হলো। ফরহাদ এবার শব্দ করে হাসে। সামনে থাকা বন্ধুমহল তার হাসি দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে রয়। ফরহাদ এক হাতে ঘাড় ঘষে কিছু বলতে যাবে, তখনই মেয়েটি বলে ওঠে, রূপা। আমার নাম রূপা। ও, নাইস নেম। মৃদু হাসির ঝংকার কর্ণগোচর হয়। এই হাসিটি স্বাভাবিক শোনাচ্ছে না, যেন কেউ তার বোকামিতে বিদ্রুপ করে হাসছে। ফরহাদ হন্তদন্ত ভঙ্গিতে বলল, আচ্ছা ওয়েট, আপনি মিথ্যা? জি, আপনি যা ভেবেছেন তাই। কথাটি অসম্পূর্ণই রয়ে যায়। সে সাথে সাথেই ফোন কেটে দিয়েছে। ততক্ষণে ফরহাদের জমে যাওয়া মস্তিষ্ক জ্বলে উঠেছে। ততক্ষণে মেয়েটি ছলনা করলো তার সাথে, মধু মিশ্রিত স্বরে ধোকা দিল তাকে। সে তার আসল নাম বলেনি, বলেছে হিমুর রূপার কথা। বয়স তো কম হলো না, বিয়ে হচ্ছে না নিশ্চয়ই কোনো খুদ আছে মেয়ের মাঝে। আমাদের সময় মেয়েদের 17 বছরেই বিয়ে হয়ে যেত। আপনার মেয়ের বয়স 24 পেরিয়ে 25। বাপ হারা মাইয়া, কতদিন ঘাড়ে বসিয়ে খাওয়াবেন? প্রতিবেশী রেহানা, পেশায় তিনি একজন ঘটক। পাড়ার ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যেন তার জীবনের প্রধান লক্ষ্য। শিরিনের ক্ষেত্রেও তাই, কিন্তু এখনো তার কার্য ফলপ্রসূ হয়নি। দীর্ঘ 2 বছর যাবৎ বিয়ে দিতে চাইছেন মেয়েটিকে, পারছেন না। আজ 11তম পাত্রপক্ষ হাতছাড়া হলো। কেন? কি সমস্যা? জানা নেই। সৌন্দর্যের দিক থেকেও কোনো কমতি নেই মেয়েটির মাঝে। তাহলে বিয়ে হচ্ছে না কেন? আজ মুখের উপরই শোভা বেগমের সামনে কটু কথা বললেন রেহানা। বলেই পার্স বগল দাবা করে বেরিয়ে গেলেন ঘর থেকে। পর্দার আড়াল থেকে শিরিন সবটা শুনলো। রেহানা বেরিয়ে যাওয়ার পরই বেরিয়ে এসে প্রশ্ন করলো, বিয়েটা মেয়েদের জীবনেই একমাত্র লক্ষ্য? শোভা বেগম হতাশ স্বরে বললেন, লক্ষ্য না, প্রয়োজন। আমি অস্বীকার করব না এটা। একটা মেয়ের পেছনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য একজন প্রয়োজন। পৃথিবী যতই উন্নত হয়ে যাক না কেন, আর বলুক না কেন মেয়েদের কাউকে প্রয়োজন নেই, কিন্তু প্রকৃতপক্ষে ছেলে মেয়ে উভয়েরই কাউকে না কাউকে প্রয়োজন। কিন্তু যদি ভাগ্যে সেটা লেখা না থাকে, তাহলে আমরা চাইলেও পারবো বদলাতে? শোভা বেগম নিরস মুখে জবাব দিলেন, চেষ্টা করতে তো বারণ করা হয়নি। তোমরা যেটা করেছো সেটা চেষ্টা নয়, জোর। চাইলেই পারবে জোর করে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যেতে? সে যদি আমার ভাগ্যে বিয়ে লিখে না রাখেন, তাহলে পারবে আমাকে তার সিদ্ধান্তের বিপক্ষে যেতে? চেষ্টা আর জবরদস্তির মধ্যে পার্থক্য আছে। শোভা বেগম মেয়ের খাপ্পা মুখ পানে তাকালেন। ছোটবেলা থেকেই স্পষ্টভাষী মেয়ে, বেশিরভাগ সময় একা থাকতেই পছন্দ করে। সহজে রেগে যায় না, কিন্তু রেগে গেলে কণ্ঠ কাঁপে। এখনো সেটি হচ্ছে। শোভা বেগম বললেন, আমি জানি ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আমি এটাও জানি সমাজের মানুষের মুখে আটকে রাখা সম্ভব নয়। ভাগ্য আর সমাজের মধ্যে পিছে আমরাই মরছি। আমার বিয়ে হচ্ছে না কেন জানো? কারণ এই পৃথিবীর মানুষ মূলত লোভী। আমার বাবা নেই। বাবাহীন মেয়েদের ভালো চোখে দেখা হয় না, তাদের বোঝা মনে হয়। তাদের মধ্যে সন্দেহ, আমরা তাদের আদর আপ্যায়ন করতে পারবো নাকি? একই ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। এই কথার জবাব শোভা বেগমের কাছে নেই, তাই তিনি উঠে ঘরে চলে গেলেন। শিরিন নিজের পরিস্থিতির উপর তাচ্ছিল্য করে হাসলো, সাথে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই শহরের কোলাহল যেদিন থেমে যাবে, সেদিন হয়তো চারিপাশে এক দমবন্ধ শূন্যতা নেমে আসবে।
নিস্তেজ অভিমানের চাদরে নিজেকে মুড়িয়ে নেবে এ শহর। কথাটি এক নারী তার প্রিয় পুরুষকে বলছে। নীলক্ষেতের কোলাহলের পাশাপাশি হাঁটতে হাঁটতে মানুষ, গাড়ি, রিক্সার সরগোলের মধ্য দিয়েই হাঁটছে ফরহাদ। পরনে আসমানি রঙের শার্ট, রংটা জিন্সের প্যান্ট আর কালো শাল মোড়ানো, ফোনটি কানে গুজে আছে। হন্তদন্ত ভঙ্গিতে পা বাড়িয়ে এগুচ্ছে নীলক্ষেতের মোড়ের দিকে। কি রঙের পোশাক পরেছেন চিনব কি করে? গত রাতের সেই শীতলকণ্ঠী মেয়ে জবাব দিল গাঢ় খয়েরি। কোথায় দাঁড়িয়ে? পুলিশ বক্সের সামনে। ফরহাদ ফোন রেখে গায়ের শালটা ঠিক করে নেয়, ভিড় ঠেলে চৌরাস্তার দিকে এগোয়। রাস্তা পার হলো কিছুটা দৌড়ে, সরাসরি এসে দাঁড়ালো গাঢ় খয়েরি রঙের পোশাক পরিহিত মেয়েটির সামনে। এক পলক তাকিয়ে বলল, আপনি? মেয়েটি হাতে থাকা বই এগিয়ে ধরে বলে, আপনিই তাহলে এই বইয়ের মালিক? ফরহাদ বিনয়ী হাসলো, বলল, জি ধন্যবাদ। মেয়েটি কিছু বলল না, কথার পৃষ্ঠে জোরপূর্বক হেসে এদিক ওদিক তাকালো। অন্যদিকে ফরহাদ ঘাড় বেঁকিয়ে দেখলো বইটি। কোনো অনুভূতি কাজ করছে না এই বইয়ের প্রতি। সামান্য একটি কাগজে তৈরি বই মাত্র মনে হচ্ছে। আসি। মেয়েটি চলে যেতে চাইলে ফরহাদ বলে উঠল, 1 মিনিট দাঁড়ান। ফরহাদ বিব্রত চেহারায় বলল, না মানে কষ্ট করে এসেছেন আমার বইটি দিতে এভাবে? ফরহাদের হচকচে ভঙ্গিমা দেখে ফরহাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে সরাসরি বলে ওঠে, চা। বিনিময়ে চায়ের ট্রিট দিতে চাইছেন? ফরহাদ হেসে বলে, তেমনটাই। তবে আপনি চাইলে একটি নতুন বই আপনাকে দিতে পারি। তার আর প্রয়োজন পড়বে না। মেয়েটি প্রশ্ন করল, এখানে যাতায়াত হয়? হ্যাঁ, প্রায় প্রতিদিনই হয়। তাহলে আপনার জানার কথা। নীলক্ষেতে ভালো চা পাওয়া একটু কঠিন? একটু না, অনেকটাই কঠিন। তো পলাশি? মেয়েটি কি যেন ভাবলো, কানের পেছনে চুল গুজে বলল, হাতে সময় কম, বেশিক্ষণ লাগবে না। ফরহাদ নত সুরে বলল, মাটির ঘড়ায় 2 কাপ ধোয়া উঠা চা। বেঞ্চির মধ্যিখানে কিয়ৎ ব্যবধান। সাবলীল ভঙ্গিতে বসে আছে সে, শীতলকণ্ঠী মেয়ে। দুজনার মাঝে শুনশান নীরবতা। ফরহাদের মাঝে এক ব্যতিক্রমী আচরণ ঘটল। চক্ষু না চাইতেই বারবার আর চোখে চেয়ে তার মুখখানা পর্যবেক্ষণ করছে। উজ্জ্বল শ্যামলা বর্ণ তার, মলিন মুখশ্রী, পরিপাটি পুরোটাই, মাথার একটি চুলও এলোমেলো নেই। ফরহাদের মনে প্রশ্ন জাগলো, তাহলে একে কি বলে? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নিশ্চয়ই। ইচ্ছে হলো কণ্ঠের মাধুর্য শুনতে। নিস্তব্ধতা কাটিয়ে বলল, কখনো ভাবিনি 4 বছর পর বইটি পাবো। মেয়েটি চায়ের কাপের দিকে চেয়ে জবাব দেয়, ডেস্টিনি। ফরহাদ ঠোঁটে ঠোঁট চেপে মাথা দোলায়, বলে, ডেস্টিনি কাকে কখন কোন অবস্থানে এসে দাঁড় করিয়ে দেয় বলা মুশকিল। মেয়েটি তরিত জবাব দিল, আপনাকে পলাশিতে নিয়ে এসেছে। কথার ছলে ব্যঙ্গ ঠিক বুঝতে পারল ফরহাদ। প্রতিক্রিয়া শূন্য মুখে ঠাট্টা করে, কিন্তু বুঝতে দেয় না। পুরোটা সময় নেত্রদয় নামিয়েই রেখেছে। একবারের জন্য তাকায়নি ফরহাদের দিকে। সেখানে ফরহাদের হাল ভিন্ন। এই শীতল সন্ধ্যায় মেয়েটির মুখ শীতলতা দ্বিগুণ করছে। আকর্ষণ বোধকে আশকারা দেওয়ার মতো সময়। আপনার আসল নাম রূপা? শিরিন খুব দ্রুত স্বরে জবাব এলো। ফরহাদ দীর্ঘশ্বাস ফেলে দোকানের দিকে 10 টাকার 2টো খুচরো নোট এগিয়ে দিল। ততক্ষণে শিরিন তার মসৃণ ক্যাশমালা কানের পেছনে গুজতে ফের ব্যস্ত। এই দৃশ্যটি তাকে পৃথকভাবে টানছে। আকস্মিক মুখ কত গম্ভীর হয়ে ফরহাদের বইটি শিরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, বইটি রাখুন। শিরিনের দৃষ্টি তোলার ফুরসত হলো, তবে গোলাকার চোখে চেয়ে বিস্ময় নিয়ে জানতে চায়, কেন? উপহার দিলাম। কণ্ঠে আরো বিস্ময় টেনে শিরিন শুধায়, কিন্তু কেন? ফরহাদ জবাবে বলল, বই ফেরানোর অজুহাতে আরো 2 কাপ চা খাওয়া যাবে।